নমস্কার, পেন্নাম, সালাম আলাইকুম। পাঠ করার চেষ্টা করছি আমার বন্ধু দেবাশিস নায়েক এর লেখা, দেবার লেখা দ্বিতীয় গল্প সেলফির সেলফি। প্রত্যেক বছরের মতো এই বছরেও বাচ্চারা বায়না জুড়ে দিল যে বাবা, এবছর আমরা কোথায় বেড়াতে যাব। আমি জিজ্ঞেস করলাম, তোদের কি দেখতে ইচ্ছে করছে বল। তো ওরা বলল যে বাবা, আমাদের খুব বাঘ দেখতে ইচ্ছে করছে। তা অগত্যা আমি বললাম, তাহলে চিড়িয়াখানা চল, বাঘ দেখতে পাবি। মনে মনে ভাবলাম, যাই হোক, বাঘ দেখাও হবে আর পয়সাও বাঁচবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের লোকেরাই একমাত্র জানেন যে বাঁধাধরা মাইনের চাকরিতে কিভাবে সংসার চালাতে হয় এবং তার থেকে দু পয়সা বাঁচিয়ে কিভাবে ডাক্তার ও বিলাসিতা করতে হয়। যাই হোক, বাচ্চারা তো মানলে না, তাদের মতো খাঁচায় বন্দি বাঘ দেখব না, আমরা জঙ্গলে বাঘ দেখতে যাব। আর এসব শুনে বাচ্চার মতো আহ্লাদে আটখানা। আর সেই বা কী করবে, সারাদিন শুধু বাড়ি টু রান্নাঘর আর রান্নাঘর টু বাড়ি। যাই হোক, কোনো রকমে টাকা পয়সা ম্যানেজ করে ইন্টারনেট ঘেঁটে রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থান ঠিক করলাম। ওখানে শুধু বাঘ নয়, গ্রেট ওয়াটার বডিজ, ফরেস্ট, ওয়াইল্ড বিগ ক্যাটস, এক্সোটিক বার্ড স্পিসিসও পাওয়া যায়। শুধু তাই নয়, 944 এডি থেকে যখন চৌহান রাজত্ব ছিল, ওরাই রামহিল থম্বর হিলটা বানিয়েছিল, যা এখন রণথম্বর নামে পরিচিত। রানহিল আর থম্বর হিল, সেই জন্য এর একটা ঐতিহাসিক মূল্যও আছে। এখন সেটা পরিচিত রণথম্বর ন্যাশনাল পার্ক অফ সওয়াই মাধোপুর নামে এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিচিতিও লাভ করেছে এই নামে। যাই হোক, আমরা মধুপুর পৌঁছে একটা সস্তার হোটেল বুক করলাম। পরদিন সকাল 6:30 আমাদের জঙ্গল সাফারি শুরু হবে। সেই হিসাবে আমরা রাতে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন সকালে আমাদের জঙ্গলে সাফারি শুরু হলো। বাচ্চারা খুবই উত্তেজিত। 4টে জিপে মোটামুটি 30 জনের মতো পর্যটক জঙ্গল সাফারি করতে বেরিয়েছে। কিন্তু আমাদের পাশে একদম ধারের দিকে এক ভদ্রলোক মলিন বেশে বসে জঙ্গল সাফারি করতে বেরিয়েছেন। সত্যি কথা বলতে কি, আমার কিছুটা অস্বস্তি হচ্ছিল ওই ভদ্রলোকের জন্য। আর আমার আগের জন তো বলেই দিলেন ড্রাইভারকে যে দাদা, আপনি এনাকে অন্য গাড়িতে বসিয়ে দিন, আমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু ড্রাইভার বলল যে দাদা, অন্য গাড়িতে আর জায়গা নেই, দয়া করে একটু মানিয়ে নিন। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এত কিছুর মাঝে ভদ্রলোক নির্বিকার এবং ভদ্রভাবে চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে আছেন। হয়তো প্রকৃতিকে উপভোগ করতে চাইছেন, নতুবা চুপচাপ অপমান হজম করছেন। আর অপমান কিভাবে চুপচাপ হজম করতে হয় সেটা দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত ছাড়া কে ভালো জানে। ভদ্রলোকের দৈন্যদশা যেমন অপমানজনক, কিন্তু নীরবতা ও স্নিগ্ধ চাউনিও সন্দেহজনক। কিছুটা সময় পর আমাদের জিপটা একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে। ড্রাইভার বলল যে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার এগোবো। বাচ্চারা নিরাশ, কয়েকটা পাখি ছাড়া ওরা আর বিশেষ কিছু দেখতে পায়নি। তা কি আর করা যাবে, সবই যে ভবিতব্য। হঠাৎ করে দেখি আমার জিপের লোকজন চিৎকার করে এগিয়ে গেল। ভালো করে দেখলাম সামনে বেড়াল ছানার মতো কিছু। ভালোভাবে দেখে বুঝতে পারলাম যে ওটা বেড়াল ছানা নয়, বাঘের বাচ্চা, বাঘের ছানা। গাড়ির ড্রাইভার বার বারণ করা সত্ত্বেও লোকজন ওই বাঘের বাচ্চা দুটির সাথে সেলফি তুলতে মত্ত হয়ে পড়ল। আমিও আমার বাচ্চারা ভাবছি কি করব। এমন সময় একটা বিশাল হুঙ্কার কানে এলো। দেখলাম একটা বাঘিনী জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। জঙ্গলের নিয়ম হলো, যেখানে বাঘের বাচ্চারা থাকে তার আশেপাশে হয় বাঘ না হলে বাঘিনী থাকে। সেই জন্যই ড্রাইভার গাইডরা আমাদের যেতে বারণ করছিল। কিন্তু ওরা জানে না আমরা সোশ্যাল মিডিয়া যুগের মানুষ, আমাদের কাছে সোশ্যাল মিডিয়াই সব। আমরা এর জন্য যাই হোক কিছু করতে পারি। আমরা রেল লাইনে সেলফি তুলতে পারি,
তাতে ট্রেন এলো বা গেল কারো কিছু পরোয়া নেই। আমরা এর জন্য ঝর্ণার জল থেকেও ঝাঁপ দিতে পারি। শুধু তাই নয়, আপনজন মারা গেলেও তার সাথে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি। হ্যাঁ, সারা জীবন তার জন্য কি করেছি সেটা বড় কথা নয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাটাই বড় কথা। যাই হোক, জঙ্গলের ওই হিংস্র বাঘিনীকে দেখে আমাদের সকলের তো আত্মারাম খাঁচা ছাড়া। এমন সময় ওই মলিন ভদ্রলোক নেমে সামনের দিকে এগিয়ে গেলেন। ড্রাইভার, গাইড সবাই একসাথে প্রশ্ন করলো, আরে দাদা করছেন কি, মরবেন নাকি? ভদ্রলোক শান্ত, চুপচাপ, ধীর গতিতে বাঘিনীর দিকে এগিয়ে গেলেন। আমাদের মনে হলো কেউ মুখে কাপড় আর পায়ে পাথর বেঁধে দিয়েছে। আত্মবিশ্বাসে ভর করে ভদ্রলোক বাঘিনীর দিকে এগিয়ে গিয়ে একটা গম্ভীর স্বরে বললেন, দুলারি। এরপর আমরা একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম। কেননা এরপর যেটা ঘটল সেটা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্য বললেও কম বলা হবে। বাঘিনী নিজে দুপা ভর করে বসে পড়ল, আর ওই ভদ্রলোক বাঘিনীর গলা জড়িয়ে মাথায় সন্তান সম আদর করতে করতে কাঁদতে লাগলেন। জানি না, আমার মনে হলো বাঘিনীর চোখেও দুফোঁটা জল গড়িয়ে পড়ল। এরপর ভদ্রলোক বাঘিনীর ও তার বাচ্চাদের জঙ্গলের মধ্যে ছেড়ে এসে সেই একইভাবে দৃপ্ত ও আত্মবিশ্বাসের সাথে আমাদের জিপে এসে উঠলেন। যে সমস্ত মানুষ, আমাকে নিয়েই বলছি, এতক্ষণ এই মানুষটার নামে নিন্দেমন্দ সব করছিল, তারাই এখন চুপচাপ তার দিকে তাকিয়ে আছেন। অথচ ভদ্রলোকের এমন হাবভাব যেন কিচ্ছু হয়নি। তিনি গাড়িতে ওঠার সময় যেমন, এখনও একই। হোটেলে ফিরলাম। তারপর সবাই ওই ভদ্রলোককে নিয়ে সেলফি তুলল, ঝর্ণাতে সেলফি তুললো ও রিল বানাতে শুরু করলো। কেউ তো বলেই দিল ওনার সব খরচ আমাদের, কিন্তু ওই ভদ্রলোক ওনাদের বিশেষ পাত্তা দিলেন না। এরপর রাত্রিবেলা আমি ওনার ঘরে গেলাম এবং সবিনয়ে জিজ্ঞাসা করলাম যে, মহাশয় আপনি কে? সেই স্থির চাউনি ও ঠান্ডা স্বরে উনি বললেন যে, আমি সেই লোক যাকে আপনি আপনার পাশে বসতে অপছন্দ করেছিলেন। আমার মুখ দিয়ে কথা সরল না। অনেকবার দুঃখ প্রকাশ করে এবং মাফ চেয়ে অবশেষে ওনাকে রাজি করালাম ওনার কথা বলতে। উনি বলতে শুরু করলেন যে, বাবু, আমার বাবা সার্কাসে কাজ করতেন। আমি তখন খুব ছোট, ধরুন 6 বা 7 বছর বয়স। আমার বাবা সার্কাসে বাঘের খেলা দেখাতেন। সেই বছর আমার একটা বোন হয়। বাবা মা আদর করে তার নাম রেখেছিল দুলারি। কিন্তু কি হলো জানেন বাবু, বোনটা না আমার বেশি দিন বাঁচল না। জন্মের পর জন্ডিসে ভুগে 3 মাসের মাথায় মারা গেল। আর সেই দিনই সার্কাসের বাঘিনীর একটি বাচ্চা হলো। তাই বাবা আদর করে বলতো, আমার দুলারি এসেছে, বলতে পারেন। আমি আর দুলারি একসাথে বেড়ে উঠেছি। আমি দুলারিকে নিজের বোনের মতো দেখতাম। শুধু তাই না, 18 বছর বয়সে সার্কাসে আমি দুলারির মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আর দর্শক হাততালি দিয়েছে, কিন্তু দুলারি আমাকে কিচ্ছু করেনি। ও জানি না, হয়তো আমাকেও দাদা বলে ভাবত। এরপর এলো 1998 সাল। ভারত সরকার সমস্ত সার্কাসে জীবজন্তু নিয়ে খেলা দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল। সব সার্কাস কোম্পানি প্রায় উঠে গেল। কারণটা কি? যে বন্য প্রাণীদের নিয়ে খেলা দেখানো বা তাদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। কিন্তু বাবু, আমি দেখেছি যে ঘোড়সওয়ার পুলিশ যখন ঘোড়ার পিঠে চেপে তাদের লাঠি দিয়ে মেরে জনতাকে ছত্রভঙ্গ করে তখন, বা সাধু বাবারা যখন ষাঁড়ের পিঠে চেপে জনতাকে সিঁদুর পড়ায় তখন, বা এই যে জঙ্গল সাফারির একটা কি যেন আছে যে হাতির পিঠে চেপে ঘোরানোর ব্যবস্থা, এটা কি? হাতি কি বন্যপ্রাণী নয়? শুনে আমার শৈশবের কথা মনে পড়ে গেল যে সত্যিই তো প্রত্যেক বছর ডিসেম্বর বা জানুয়ারিতে আমাদের গ্রামে সার্কাস বসত। যে মাঠে বসত সেটার নামই হয়ে গেছিল সার্কাস ময়দান। আমরা মুখিয়ে থাকতাম যে কবে সার্কাস হবে। আর সার্কাস ময়দানে যাদের জমি থাকতো তাদের ফ্রি পাস দেওয়া হতো। সেই সুবাদে আমরা প্রচুর ফ্রি পাস পেতাম। ফ্রিতে সার্কাস দেখতে যেতাম। বাঘের খেলা, হাতির খেলা, বাড়ের খেলা এবং অবশ্যই সেরা আনন্দ জোকার, যাদের মুখ আমরা কোনোদিন দেখিনি, যার মুখোশের আড়ালের দুঃখ আমরা কোনোদিন বুঝিনি, শুধু হেসেছি। আর জীবন আমাদের দিকে তাকিয়ে হাসছে।
তখন শুধু মনে হয়েছে বিনি পয়সায় সার্কাস দেখছি, এর থেকে ভালো আর কিচ্ছু না। সেটা মেরা নাম জোকার সিনেমায় আমরা ভালোভাবেই দেখেছি। আসল কথাটা এই যে সার্কাস উঠে যাওয়ার পর আমরা সেই মানুষদের নিয়ে ভাবতে ভুলে গেছি সেই সব মানুষদের কথা যারা আমাদের স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাঁদর বা ভালুক নিয়ে দাঁড়িয়ে থাকতো এবং বলতো, বাবু 2 পয়সা দে, বাঁদর বা ভালুক তেরে কো সেলাম করেগা, বা ডিগবাজি খাবে। আমরা অবাক হয়ে তাকিয়ে দেখেছি সেই সব খেলা, পকেটে যা ছিল দিয়েছি, কতই বা ছিল আর কতই বা দিয়েছি। ভাবতাম না এতে সেই মাদারির এবং তার ভালুক বা বাঁদরের পেট ভরবে কিনা। আজকের দিনে তাদের তো আজ দেখাই যায় না। আরে জীবজন্তু তো ছেড়েই দিন, যখন ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছিল তখন কত পরিবেশ বান্ধব লোকেরা নিউজ চ্যানেলের খবরের কাগজে কত কথাবার্তা, কত আওয়াজ, এত গাছ কাটা পড়বে, পরিবেশ খারাপ হবে। আজ ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, কত বছর হলো। আমি তাদের প্রশ্ন করতে চাই, আপনারা কত গাছ লাগিয়েছেন মশাই? যাই হোক, এবার আমি সেই মানুষটার কথায়, যে বিনম্র ভাষায় আমাকে বলল, বাবু সার্কাস উঠে যাওয়ার পর আমরা বিহারে গিয়ে চাষের কাজে লাগলাম। তারপর মা বাবা মারা গেল, আমি আর বিয়ে থা করলাম না, আমার শুধু দুলারি নিয়ে চিন্তা। আমি পাগলের মতো তার খোঁজ করতে লাগলাম। অবশেষে জানতে পারলাম যে সে রণথম্বরের জঙ্গলে আছে। আমি আমার চাষের শেষ জমিটুকু বিক্রি করে তাকে খুঁজতে বেরিয়ে পড়লাম। কিন্তু বিশ্বাস করুন বাবু, যখন দেখলাম যে দুলারি তার ছেলেপুলেদের মুখে সুখে আছে, তখন আমার সব কষ্ট সার্থক হয়ে গেল। আর তার থেকে বেশি যে দুলারি আমাকে দেখে চিনতে পেরেছে এবং আমাকে দেখে তার চোখ দিয়ে জল বেরিয়েছে, আমার কাছে এর থেকে বেশি কিছু নয়। হয়তো মানুষ হলে রাখি পূর্ণিমা বা ভাই ফোঁটার সময় ডাকতো, কিন্তু ওরা তো মানুষ নয়, হয়তো মানুষটির চেয়ে বেশি কিছু। মানুষটার চোখের দিকে আর বেশি তাকাতে পারলাম। আস্তে আস্তে উঠে এলাম, একটা ধন্যবাদও বলতে পারলাম না। ঘরে এসে দেখলাম বউ এবং বাচ্চারা শান্তিতে ঘুমাচ্ছে। আর ঘুমাবে নাই বা কেন? বাঘের বাচ্চার সাথে সেলফি তুলেছি যে, কালকে কত লাইক, কত কমেন্ট আসবে, আমাকে দেখাবে, আমাদের সোসাইটিতে নাম হবে। কিন্তু যে গল্পটা আমি জানলাম, তার সেলফি নেবে কে? কে তাকে লাইক করবে? সেই সব মাদারির যারা একটা বাঁদর বা ভালুক খেলা দেখিয়ে আমাদের মন জয় করে আমাদের হিরো ছিল, তাদের সেলফি তো দূরে থাক, তারা আজ খেতে পাচ্ছে কিনা সেই সেলফি দেবে কে? আজকের জেনারেশনের একটা নতুন নাম শুনতে পাচ্ছি, যে জেনজি। তারা নাকি সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ, নেপাল সব সরকার চেঞ্জ করে দিচ্ছে। কিন্তু আমাদের জেনজি এরা কি এইসব গল্প শুনেছে, নাকি তারা শুনতে আগ্রহী? কিন্তু এটা সত্যি যে প্রত্যেক সেলফির পিছনে একটা গল্প থাকে এবং সেটা যথাযথ প্রকাশ পাওয়াই বাঞ্ছনীয়। ডোন্ট জাজ আ বুক বাই ইটস কাভার। থ্যাঙ্কস দেবা। আমি চেষ্টা করলাম, প্রিন্ট আউটটা নিয়ে পড়ার চেষ্টা করলাম, একটু আটকে যাচ্ছি, ক্ষমা করে দেবেন। আর দেবাশিস নায়ক, ওকে আমরা দেবা বলি, ছোটোবেলা ওকে নিকনেমও রাখতাম থামস আপ। ও বুদ্ধিমানের কাজ করেছে, বেশি পড়াশোনা করেনি আর কি, কমার্সের কাজকর্ম করে, এখন একটি চাকরি করে গ্যাংটকে। তো আমার ওই ইউটিউব চ্যাংড়ামো, কবিতা, গান, মনোলগ যা মনে আসে এইগুলো দেখে হঠাৎ দেবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বললো পেন ধরবো। তো তারপরে দেবা লিখলো প্রথম গল্প, যেটা আগে পড়ে হয়েছে, চমকে দিয়েছিলাম। তারপরে দেবা পাঠিয়েছে এই গল্পটা, কিছুদিন সময় লাগলো। সেলফোন থেকে কম্পিউটারে ইমেল পাঠিয়ে প্রিন্ট আউট নিয়ে, আমি তো টেকনোলজি ডাইনোসর, আর বাংলা মাঝে মাঝে পড়তে একটু সমস্যা হয়, হ্যাঁ, পরিষ্কার প্রিন্ট আউট না হলে। তো চেষ্টা করলাম। দেবা ভাই এদিক ওদিক কিছু করে থাকলে ক্ষমা করে দিস। আর আপনাদের যদি এই প্রচেষ্টা ভালো লাগে, এই যে আমরা বাংলা নিয়ে ভাবছি, দুনিয়া জুড়ে ছড়িয়ে থাকা, আমি বসে আছি আমেরিকার ছোট্ট একটা জায়গায়, জন্ম বেড়ে ওঠা সব পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাগনান বলে ছোট্ট একটি জায়গা, লাস্ট 20 বছরেরও বেশি, ইনফ্যাক্ট 23 বছরেরও বেশি আমেরিকাতে পড়ে আছি, আরকানসা ছোট্ট একটা জায়গায়। চেষ্টা করছি আমার মতো করে ইন্টারনেটের থ্রু দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা 25 কোটি বাঙালির যদি 25% কাছেও সঙ্গে যেটা বং কানেকশন তৈরি করতে পারি,
দেখা যাক। ভালো থাকবি দেবা, ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি দেবার লেখা গল্প সেলফি দিয়ে।